প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। এখন স্ক্রিনের নিচে হয়তো বা ট্যাগলাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন, ক্লাব ও বিপিএল এর রশি টানাটানি। একটা অদৃশ্য লাইন হয়তো এখানে যোগ করা উচিত ছিল, মাঝখানে বিপদে বিসিবি। অনেক কারণে বেশ কিছু গল্প আমরা গত সপ্তাহ জুড়ে কয়েক সপ্তাহ ধরে আসলে আমরা কালেক্ট করেছি, যেগুলোর মধ্যে ক্লাব ক্রিকেটের সঙ্গে নতুন কনস্টিটিউশন নিয়ে যে বিবাদ এবং তারপরে প্রথম বিভাগ ক্রিকেট লিগের জ্যোতিচিহ্ন পড়া, একটা আবার শুরু হওয়া, এসব নিয়ে কথা বলার জন্য আসলে আজকে স্টুডিওতে আমরা স্বাগত জানাতে চাই বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুকে, যিনি এখন আহ্বায়কও বা ঢাকা ক্লাবের যারা একটা অর্গানাইজিং একটা কমিটি হয়েছে সেখানে। রফিকুল ইসলাম বাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আজকে এখন যখন আসছেন, তার আগে আপনার সঙ্গে আমাদের মিরপুর স্টেডিয়ামে দেখা হয়েছিল, শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে আপনি আসলে নিজেদের অবস্থান, সিসিডিএম বা ঢাকা মহানগর ক্রিকেট কমিটি সঙ্গে আপনারা যে মত বিনিময় সভা করেছিলেন, সেখানে আসলে ক্লাব ক্রিকেটে যেটা আমরা ট্যাগলাইন দিয়েছি সেটার সঙ্গে আসলে প্রতিফলনটা আপনাদের এগেনস্টে একটা বড় কথা উঠেছিল যে আপনাদেরকে মাইনাস করা বা 3 ভাগের 1 ভাগে আপনাদের পরিচালক নামিয়ে আনা। তারপরে আপনারা যে স্ট্রাইকে গেলেন বা আপনারা একটা আলটিমেটামের মতো দিলেন, এইখানে এসে আপনাদের আবার সম্মতি দেওয়া হয়েছে প্রথম বিভাগ লিগ চালানোর। ধন্যবাদ। আপনারা জানেন কিছুদিন পূর্বে বিসিবিতে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি একটি করা হয়েছিল, যেটার প্রধান ছিলেন জনাব নাজমুল আবেদিন ফাহিম। তো ওই অ্যামেন্ডমেন্টগুলিতে যে জিনিসগুলি নিয়ে বেশি নাড়াচাড়া করা হয়েছিল, সেগুলি অবশ্যই ঢাকার ক্লাব বিরুদ্ধ এবং ঢাকার ক্লাব অর্গানাইজারদের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো সেটা যখন আমাদের কাছে এসেছিল, তখন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং একটি আলটিমেটাম দিয়েছিলাম যে এগুলি যদি বাদ না দেওয়া হয় এবং যে অ্যামেন্ডমেন্ট কমিটিটা করা হয়েছিল সেটা যদি সেই কমিটিও যদি বাতিল না করা হয়, তাহলে আমরা ঢাকার লিগ বর্জন করব এবং আগামী 3 দিন একটি সময় বেঁধে দিয়েছিলাম। এবং 3 দিন পরে আমাদের সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট আমাদের সাথে বসেছিলেন এবং উনি একটি আশ্বাস দিয়েছিলেন যে আমরা অতি সত্বর বোর্ডের একটি জরুরি মিটিং ডাকবো, সেখানে এগুলির ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এবং সেটার ব্যাপারেই আমি এখন কথা বলতে চাই। আমি আসলে এই বিষয়ে বিসিবিকে ধন্যবাদ জানাই যে তারা অতি দ্রুত যে সংকটটা সৃষ্টি হয়েছিল সেটা থেকে সরে এসেছে এবং একটি দ্রুত সমাধানের দিকে চলে গেছে। এবং ক্লাবগুলি আজকে আপনারা জানেন একটি খুশির সংবাদ হলো, সবগুলি ক্লাব আজকে রাজি হয়েছে খেলার জন্য। অর্থাৎ প্রথম বিভাগ লিগ যেটা 20 তারিখে শুরু হওয়ার কথা ছিল, এটা আগামী 30 তারিখে ইনশাল্লাহ শুরু হচ্ছে এবং ক্লাবগুলি যথারীতি বোর্ডের যে নিয়ম নীতি এবং যে সিসিডিএমের যে নীতিমালা আছে সেগুলির ভিতরে থেকেই কিন্তু এখন লিগ শুরু হবে। কিন্তু যে সংকটটা তৈরি করেছিল, যারা তৈরি করেছিল তারা কিন্তু না বুঝেই কিন্তু এই জিনিসগুলি করেছিল। কারণ আপনারা দেখেন যে বাংলাদেশের ক্রিকেট মানেই কিন্তু ঢাকার ক্রিকেট। কেন আমরা ঢাকার ক্রিকেটকে বলি, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। একটু আমাদেরও জানা উচিত আসলে ঢাকার ক্রিকেটকে কেন বলা হচ্ছে দীর্ঘ ইতিহাস। বাংলাদেশের ক্রিকেট তো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হওয়ার কথা না, এবং আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই সিলেট এবং ময়মনসিংহ থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটের শুরুটা, সেখানে ঢাকার দিকে কেন ভরকেন্দ্র আপনার এটা তৈরি হলো? ইয়েস, আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পরে 1975-76 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইন্টারন্যাশনাল অঙ্গনে যাবে কিনা বা আমাদের যে খেলোয়াড়রা তখন যারা ছিল তারা আন্তর্জাতিকভাবে তারা পরিচিতি লাভ তখনও করেনি। তো 75 পরবর্তী সময়ে খুব সম্ভবত 77 সালের দিকে আমাদের সমস্ত ক্লাব সংগঠক এবং খেলোয়াড়রা এখানে এই কারণে বলতেছি, তখন যে ক্লাবগুলি ছিল তারা যে খেলোয়াড়রা খেলতো তারাই ক্লাবের অফিসিয়াল ছিল, তারাই নিজেরা টাকা দিয়ে ক্লাব চালাতো, তারাই খেলতো। এবং বাংলাদেশের যে তখন যারা খেলতো তারা যে আন্তর্জাতিক অঙ্গনে খেলার যোগ্যতা রাখে সেটা প্রমাণ করার জন্য বা সেটা জানানোর জন্য তখন তারা সবাই কিন্তু আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেবের কাছে, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কাছে ছুটে গিয়েছিল এবং ওনাকে বলেছিল যে আপনি একটি ব্যবস্থা নেন, আমরা যে ক্রিকেটটা খেলি এটা তো আন্তর্জাতিক অঙ্গনে জানানো দরকার। তখন কিন্তু উনি সর্বপ্রথম এমসিসিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, বাংলাদেশে আসার পারমিশন দিয়েছিলেন। এবং আমি যতদূর জানি 1977 সালের 7ই জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে একটি 3 দিনের বেসরকারি টেস্ট ম্যাচ শুরু হয়েছিল এমসিসির এগেনস্টে বাংলাদেশ, এবং সেটা দিয়ে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে
পরিচিতি লাভ করে যে বাংলাদেশের ছেলেরা কিন্তু ক্রিকেট খেলতে পারে এবং ভালো খেলে, সেটার কিন্তু দ্বার উন্মোচিত হয়েছিল ওনার হাত ধরে। শুধু ক্রিকেট নয়, ঠিক সেই সময় কিন্তু যত বাংলাদেশের খেলাধুলা যত কিছু আছে সেটার ক্ষেত্রেও কিন্তু উনি মানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন দেশের সুনাম অর্জনের জন্য খেলাধুলার মাধ্যমে। খেলাধুলা এমন একটি জিনিস উনি উপলব্ধি করেছিলেন যেটার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা যায়, দেশকে ঐক্যবদ্ধ করা যায়, দেশের যুবক সমাজকে সৎ পথে সুপথে আনার একটি ব্যবস্থা, দেশের নেতৃত্বে যুবক শ্রেণীকে আসার যে মেধা বিকাশ সেটা খেলাধুলা পড়ালেখার বাইরে খেলাধুলা মাধ্যমে হতে পারে, সেটা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উপলব্ধি করেছিলেন। বিধায় কিন্তু বাংলাদেশের খেলা তখন থেকেই কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করা শুরু হয়েছে, যে বাংলাদেশের ছেলেরা খেলে। পরবর্তীতে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া, টেস্ট স্ট্যাটাস পাওয়া, এগুলি আমরা ধারাবাহিকভাবে পেয়েছি, কিন্তু ওনার হাত ধরেই কিন্তু হয়েছে। কিন্তু ঢাকার দিকে কেন ভর কেন্দ্রটা, যেটা একটি কথা বলি আমি, আপনারা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দেখেছেন যে সারা বিশ্বের কিন্তু ভালো ভালো নামি দামি খেলোয়াড়রা কিন্তু তাকিয়ে থাকে কখন কাউন্টি ক্রিকেট শুরু হবে। জি জি। তেমনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যত ক্রিকেটার ছড়িয়ে আছে, যত সংগঠক আছে, তারা কিন্তু চেয়ে থাকে ঢাকা ক্রিকেটের লিগের দিকে। কারণ ঢাকার ক্রিকেট লিগটা এখন আমাদের মানে খেলোয়াড় তৈরিতে এবং খেলোয়াড়ের মানে স্ট্যান্ডার্ড মাপ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করে। কারণ এখান থেকে কিন্তু খেলোয়াড়দের যাচাই বাছাই করা হয়। এবং ঢাকার লিগে কিন্তু শুধু ঢাকার যে সংগঠকরাই ইনভলভ আছে সেটাও নয়, সারা বাংলাদেশের সংগঠকরা কিন্তু এখানে ইনভলভ আছে। এবং সমস্ত দেশের সমস্ত ক্রিকেটাররা কিন্তু চেয়ে থাকে যে ঢাকার লিগ কখন শুরু হবে। এবং ঢাকার লিগের মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ এবং বাংলাদেশকে আজকে যে ক্রিকেটের মাধ্যমে যে পরিচিতি লাভ, আজকে যে বাংলাদেশের সুনাম, সেটা কিন্তু ঢাকার ক্রিকেটের মানে মাধ্যমে কিন্তু হয়েছে। তো সেটাকে যখন কিছুটা হলো মানে তাদেরকে অপমান করা হয়েছে এবং তাদের নেতৃত্ব বা তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে, তখনই কিন্তু ব্যত্যয় ঘটেছিল। আপনার কি মনে হয় যে শূন্য পদগুলোতে নির্বাচন না দেয়া, আমরা বিরতিতে যাওয়ার ঠিক আগে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, কারণে ঢাকার ক্লাবগুলো যেভাবে এবার ট্রাম্প কার্ডের মতো করে আসলে এই কাজটা করলো বা এই কনস্টিটিউশন রিফর্ম কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য করলো বা স্থগিত করতে বাধ্য করলো, বিলুপ্ত না বলে বলা, এই কারণ আবার তো আবার হবে নতুন করে আবার রিফর্ম করার জন্য। ইন দ্য মিন টাইম আপনারা যারা বোর্ডের বাইরে আছেন অনেক কথা বলছিলেন বোর্ড পরিচালক হিসেবে আপনাদের ওখানে ইনক্লুশনের জন্য, যাতে কাজটা সরপিলভাবে হয়। আদৌ কি আপনারা সেরকম কনস্টিটিউশন আপনাদের জন্য সেরকম ধারা আছে কিনা, এটার অ্যান্সার নিয়ে আমরা বিরতিতে যাব। বলেন আপনি একটু। অবশ্যই এটা কনস্টিটিউশনে আছে যে কোনো কারণে যদি পরিচালকদের পদ মানে শূন্য হয় এবং সেই ক্ষেত্রে নির্বাচন করে সেই শূন্য পদ পূরণ করা যেতে পারে, এটা অবশ্যই আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো প্রায় বেশ কয়েক মাস হলো এগুলি শূন্য হয়েছে, পদগুলি শূন্য হয়েছে ডিরেক্টর পদে 5 মাসের কাছাকাছি, কিন্তু অদ্যাবধি বিসিবি কোনো নির্বাচনের উদ্যোগ নেয়নি। সেই জন্য একটি বিসিবির পরিচালনা পর্ষদে এখন যারা আছে তারাও কিন্তু একটু মানে আমি বলবো যে বোর্ড পরিচালনা করতে যে হিমশিম খাচ্ছে। কারণ এখানে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে, কতজন পরিচালক থাকবে, তাদের কি কি দায়িত্ব, এগুলি সবগুলি ভাগ করে দেওয়া আছে। সেখানে একটা ব্যাঘাত সৃষ্টি করছে এবং সেটার কিন্তু উদাহরণ অনেক আমরা দেখতে পাচ্ছি। আজকে বিপিএল নিয়ে কি ধরনের অরাজকতা, এই বিপিএল এর ব্যাপারটা আমরা আসবো। ক্লাব ক্রিকেটের যেহেতু ব্যাপারটা চলে এসেছে কিছুটা পরিষ্কার, রশি টানাটানি হচ্ছে, ক্লাবের রশিও টান দিচ্ছে, বিপিএলও এদিক থেকে বিসিবিকে টান দিচ্ছে। বিসিবির আসলে খুব দায়গ্রস্ত অবস্থার মনে হচ্ছে এখন, যে তাদের তৈরি করা জিনিসই তাদেরকে আবার চেঞ্জ করতে হচ্ছে। আমরা গতকালকে যেটা দেখলাম রাজশাহী দলকে নিয়ে যে অবস্থাটা হলো, বিদেশি ক্রিকেটার আজকে যদিও গেছেন মাঠে খেলছেন হয়তোবা, কিন্তু এই যে চেকগুলো দেওয়া হচ্ছে সেগুলো বাউন্স করছে। এই বিপিএলটা কে চেয়েছিল? আপনি যথার্থই বলেছেন। আমি কয়েকটি জিনিস দেখবো, মানে বলবো এই জিনিস এই বিপিএল সম্পর্কে। বিপিএলটা আমরা কেন করছি? এক নাম্বার, এটা এন্টারটেনমেন্ট গেম, দর্শকদের জন্য দারুণ এন্টারটেনমেন্ট। দ্বিতীয়ত, এটা বিদেশি অনেক ভালো ভালো খেলোয়াড় আসার কথা, সেই বিদেশি খেলোয়াড়দের সাথে দেশীয় খেলোয়াড়দের একটা মানে তাদের সাথে যে একটা বোঝাপড়া, ভালো বলাররে ফেস করা, ভালো ব্যাটসম্যানকে ভালো বল করা আমাদের বলাররা, ঠিক এগুলি ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করা। এবং সর্বোপরি আরেকটি জিনিস আছে, টি-20-তে বাংলাদেশ আরও এক্সপার্ট হওয়া কিভাবে এটাতে। এবং ফাইনালি যে জিনিসটা আছে, এটার মাধ্যমে আমরা দেখেছি ইন্ডিয়া
প্রচুর Revenue টাকা generate করে। ইনকাম করেছে, যেটার মাধ্যমে বোর্ড অনেক স্বাবলম্বী হয়েছে এবং সেই টাকাগুলি তারা দেশের ক্রিকেট উন্নয়নে বিভিন্ন জায়গায় কিন্তু খরচ করছে। এটাই চারটা জিনিস। তো আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশে কি দেখতে পাচ্ছি, সেটা হলো বিপিএলটা করে এই যে এখন যে একটা অরাজকতা, যে মানে কোনো কিছুই ঠিক নেই, নিয়ম ঠিক নেই, প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না বলে বিদেশিরা খেলছে না এবং নিয়ম ভেঙে আমরা খেলা চালু করছি এবং অনেক সময় ফিক্সিংয়ের অভিযোগগুলি এসছে, যে ফিক্সিংয়ের অভিযোগগুলি যদি বিপিএলের মাধ্যমে আসে, এটার কিন্তু বার্তাটা মানে ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয়। আমি কি জন্য বলবো, যে বিপিএল করে আমাদের খেলোয়াড়রা কিন্তু যদি ফিক্সিংয়ে জড়িয়ে যায় কোনো না কোনোভাবে, আমি শিওর না, বাট এগুলি নিয়ে কথা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দেশের ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ক্রিকেটাররা বুঝে যাবে যে এখানে ফিক্সিংয়ের একটা ব্যাপার আছে, যে কোনো খেলায় ফিক্সিংয়ে যেতে পারে, এইগুলি কিন্তু একটা ডিমেরিটস। আর আরেকটা জিনিস হলো, এই যে বিদেশি খেলোয়াড়দের টাকা পরিশোধ করে না বা দেশীয় খেলোয়াড়দের টাকা পরিশোধ না করার ফলে ইন ফিউচারে বাংলাদেশে ভালো বিদেশি ক্রিকেটার আসবে বলে আমার মনে হয় না, কারণ তারা এই জিনিসগুলি জানবে, দেখছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু এগুলি নিউজ হচ্ছে। তা আমি বলবো যে বিপিএল যদি করতে হয় আরো প্রফেশনাল ওয়েতে করতে হবে। আমরা একটু দেখে আসতে চাই আসলে মানে বিসিবির নতুন যারা আসলে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আপনি তো বলছিলেন যে স্ট্যান্ডিং কমিটি নিয়ে কাজ করা, ইফতেখার রহমান মিঠু যিনি সম্প্রতি আসলে মিডিয়া কমিটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, তিনি এই ব্যাপারে কথা বলেছেন, আমরা একটু শুনে আসতে চাই। স্ট্যান্ডিং কমিটি চেষ্টা রাখেনি, এখন আমরা আপনি কতটুকু ছাড় দিবেন, তো এখন কথাটা হচ্ছে সময় এসেছে যে উই হ্যাভ টু টেক অ্যাকশন। আর শেষের দিকে তো বিপিএল এর যেটা আমাদের প্রপার্টি, এটা ক্রিকেট বোর্ডের প্রপার্টি, এটা ক্রিকেট বোর্ডের সুনাম, দেশের সুনামের জন্যে এই আমাদের যে কন্ট্রাক্ট অনুযায়ী যে অ্যাকশন নিতে হবে, এটা ইনশাল্লাহ মানে কঠিন থেকে কঠিনতর হতে পারে। শোনেন, আমি তো বললাম যে কঠিন তো মানে, এটা তো আমি এখনো কন্ট্রাক্টটা সামনে থাকলে লাইন বাই লাইন বলে দিতে পারতাম, কিন্তু ওইটা দেখছে। বাট যেটা ফ্রেমওয়ার্কে যে অ্যাকশন নিতে হবে, সেই অ্যাকশন হবে। মানে বাবু ভাই, এগুলো আসলে আমরা অনেকবারই শুনেছি, এর আগেও এমন তো না বিপিএল এটা প্রথম ঘটনা, কিন্তু এবারটা সবকিছু ছাড়িয়ে গেছে। কিন্তু 2012-তে আমরা জানি যে অনেকে টাকা পয়সা না দিয়ে এবার খেলছেন। আসলে আইনগতভাবে এদেরকে মানে এই ধরনের মানুষ যারা আসলে ক্রিকেটে চলে আসেন, এদেরকে আটকানোর কোনো অবস্থা আছে কিনা, বা যারা এনাদেরকে খেলার অনুমোদনটা দিলেন, কারণ বোর্ড সভাপতি তো বিপিএল গভর্নিং কাউন্সিলের আবার চেয়ারম্যানও বটে, নাজমুল আবেদিন ফাহিম যিনি আপনার কনভেনার ছিলেন, ছিল গঠনতন্ত্র সংশোধন কমিটির, তিনিও তো সদস্য সচিব ডক্টর ইসমাইল হায়দার মল্লিকের জায়গায়। তো ওনারা কি ওনাদের দায়ের জায়গাটা এড়াতে পারেন কিনা, এটাও আবার দ্বিতীয় কোশ্চেন চলে আসে। ডেফিনেটলি নট, কারণ যে সমস্ত বিপিএল করতে গেলে যে প্রফেশনালিজম দরকার, সেটা এখানে উপেক্ষা করা হয়েছে। আমি বলবো ওগুলি যদি উপেক্ষা করা না হতো, তাহলে বিপিএলটা অনেক সুষ্ঠু ও সুন্দরভাবে হতো। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটি দলকেই কিন্তু গ্যারান্টি মানি দিতে হয় বিসিবিকে, বা চেক দিতে হয়, কিন্তু একটি দল দিয়েছে, বাকিরা দেয়নি, তাহলে তারা তো এরকম উল্টাপাল্টা করবেই। আর আমরা চাই না যে এরকম এইভাবে আনপ্রফেশনাল ওয়েতে এরকম টুর্নামেন্ট করে দেশের ক্ষতি হোক, দেশের বদনাম হোক, এটা আমরা চাই না। আমরা চাই আরও সঠিক ও সুন্দরভাবে এগুলি যাতে পরিচালিত হয়। আরেকটি জিনিস দেখেন, বিপিএলের মাধ্যমে এই ফিক্সিংয়ের মাধ্যমে আমাদের অনেক ভালো ভালো ক্রিকেটার কিন্তু ক্যারিয়ার শেষ হয়ে গেছে। যেমন আশরাফুল, উদাহরণস্বরূপ বলতে পারি, আর মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের হয়ে হয়তো আরও অনেক দিন খেলতে পারতো, কিন্তু তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এরকম ভবিষ্যতে আরও কতজন ইনভলভ হয়, এটা তো আমরা নোবডি নোজ। কিন্তু ইন ফিউচারে আমরা বলবো যে এগুলি করতে গেলে অনেক সতর্ক এবং প্রফেশনাল ওয়েতে করা উচিত। কিন্তু সতর্ক বা প্রফেশনাল ওয়েতে যে করবে, একটা জিনিস ডেভেলপ করতেও তো সময় লাগে। এটাও তো আরেকটি জিনিস আমি অ্যাড করি, ইতিপূর্বে বিসিবির অনেক কর্মকর্তাই বলেছে যে এটার ব্যাপারে আমরা অ্যাকশনে যাচ্ছি, এই করব সেই করব, কিন্তু অদ্যাবধি আমরা দেখিনি যে কোনো অ্যাকশনে গিয়েছে। আজকেও শুনলাম বা আজকে শুনলাম যে ইফতেখার মিঠু বলল যে আমরা অবশ্যই এটা দৌড়ের বাদ ভেঙে গেছে, আমরা এখন অ্যাকশনে যাবো, কিন্তু আমার মনে হয় এটার ভিতরেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যাবে না। তো এটা কিন্তু দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকারক, এবং আমরা চাই যে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাক, দেশের ক্রিকেটের মাধ্যমে দেশ ঐক্যবদ্ধ হয়, জাতীয় ঐক্যবদ্ধ হয়। কিন্তু এইসব জিনিস দিয়ে কিন্তু আমার মনে হয় আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সেটার ক্ষেত্রে আমি বলবো যে আরো সতর্ক হওয়া উচিত। সতর্ক হওয়াটা আসলে কত বছর খেলার পরে সতর্ক হবে? একটা বিসিবির যদি আমরা দেখি যে আপনার সেই শুরু তো সেই কবে থেকে, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেও যদি আমরা হিসাব করি, সেটাও 25 বছর হয়ে গেছে। এর মধ্যে বিপিএল হচ্ছে 12 বছর প্রায়। যদি 2012 সাল থেকে ধরি, তাহলে তো 12 বছর হয়েছে একটা বছরের ইয়েতে। অর্ধেক সময় ধরে আপনারা যদি টেস্ট স্ট্যাটাসের পর একটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট রান করার পর এই অবস্থায় আসে, স্বাভাবিকভাবে লোটাস কামাল, মানে আহমদ মুস্তফা কামাল,
নাজমুল হাসান পাপন থেকে শুরু করে ফারুক আহমেদ, মানে কতগুলো হাত বদল হওয়ার পরও একই জায়গায় আমি আমরা বলবো এখানে ফারুক আহমেদ উনি অত্যন্ত সিনসিয়ার এবং ডেডিকেটেড, বাট এখানে যেটা হয়েছে আপনারা দেখেন স্ট্যান্ডিং কমিটিগুলি গঠিত হয়েছে, এক একজন 3টা 4টা কমিটির চেয়ারম্যান হয়েছে। আমরা জানি একটি কমিটির চেয়ারম্যান হিসাবে কাজ করা কি টাফ, এটাই করে শেষ করা যায় না যথার্থভাবে। আর এক একজন 3-4টি কমিটি, 2টি কমিটি, 3টি কমিটির দায়িত্ব নিয়েছে, সেটা কিভাবে সামলাবে, কিভাবে করবে আমার মাথায় ধরেন, আমার বোধগম্য হয় না। তো আমরা চাই যে এরকম বিপিএলটাও আগের যে সমস্ত ল্যাকিংসগুলি ছিল সেগুলি নিয়ে যদি কাজ করে সতর্কতার সহিত আবার এটা শুরু করতো তাহলে অনেক ভালো হতো। এবং সেই ক্ষেত্রে আমাদের বোর্ডের স্বার্থ, দেশের স্বার্থটা বিবেচনা করে এগুলি শুরু করা উচিত। আদারওয়াইজ এটা না করলে কিছুই হবে না। আমাদের এখানে জাতীয় লীগ আছে, অন্যান্য লীগ আছে, সেগুলি আরও আকর্ষণীয় করুক, সেগুলি আরও জমজমাট করুক, সেটা থেকেও তো কিন্তু অনেক রেভিনিউ আসা সম্ভব যদি এই স্টাইলে করে। কিন্তু আমরা সেদিকে মনোযোগী না হয়ে শুধু বিপিএলের দিকে মনোযোগী হচ্ছি। অথচ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা আছে একমাত্র আইসিসি অ্যাপ্রুভড, সেটাতে কিন্তু কোনো নজর নাই, কোনো দেখেও না, ওইভাবে হয়ও না, কেউ জানেও না কিভাবে হয় এগুলি। তো ওইগুলিতে আমাদের দেশীয় ক্রিকেট, দেশের লিগগুলি এবং ফ্র্যাঞ্চাইজ লিগ না হলে তো আসলে টি-20-র সঙ্গে খাপ খাওয়ানোর মতো আসলে যথেষ্ট জায়গাও বাংলাদেশের ক্রিকেটে সেটা মানে নাই। আপনার একটা এনসিএল টুর্নামেন্ট এবার প্রথমবারের মতো অনেকদিন পর করা হয়েছে। বিপিএলের দিকে একটু যাই বলেন আর নাই বলেন, স্পন্সরদের একটা উকিঝুঁকি আছে, টাকা পয়সা কিছু হলেও আসে, লস প্রজেক্ট কিন্তু একেবারেই না। কিন্তু যারা আসেন তাদেরকে আপনি কেমন করে ক্রস চেক করবেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বড় কোনো কোম্পানি ধরেন, আমি যদি বলেও নি ইউনিলিভার বাদ দেন, আন্তর্জাতিক মানের বড় কোম্পানি, তারা হয়তো বা আসলো না। দেশেও তো অনেক বড় বড় স্থানীয় কোম্পানি আছে, মেঘনা গ্রুপ, ইসমানি গ্রুপ, মানে তারা তো এক একটা টিম নিতেই পারেন, ইসমানি চট্টগ্রাম নিতে পারেন, মেঘনা ঢাকা নিতে পারেন, বা অন্য একটা টিম নিতে পারেন। এরকম তো গ্রুপ ওয়াইজ, আপনি নিজেও ব্যবসার সঙ্গে জড়িত, আপনিও জানেন যে এটা কিভাবে ওয়ার্কআউট করা যেতে পারে। একটা বিজনেস মডেল দাঁড় করাতে গেলে এইভাবে যদি হয় তাহলে আপনার কেমন করে এটা ডেভেলপটি বা হবে, এই জায়গাটা আপনি রিপ্লেস করবেনই বা কিভাবে? আমি একটি কথা বলি যে এইভাবে এটা যদি আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হতো, সেই ক্ষেত্রে দেশের অনেক বড় বড় কোম্পানিগুলি কিন্তু এগিয়ে আসতো। কিন্তু যে অবস্থা দেখলাম সেই অবস্থা থেকে কি আর কোনো কোম্পানি এগিয়ে আসবে? অবশ্যই না। আমাদের অন্য পন্থায় যেতে হবে। অন্য পন্থায় দ্যাট মিনস আমি বলবো যে আমাদের লোকাল ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে হবে। একসময় আমাদের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে কিন্তু হাজার হাজার দর্শক হতো, মানে উচ্ছ্বাস উদ্দীপনার অভাব ছিল না। সেখানে কিন্তু এখন হচ্ছে না। আপনি যেখানে খেলা ঢাকা প্রিমিয়ার লিগের কথাই, আপনারা যেহেতু ক্লাব প্রতিনিধি, এখানে আপনাদেরও অনেকটা দায় বর্তায়, কারণ আপনার নারায়ণগঞ্জের ফতুল স্টেডিয়ামটা অনেকদিন ধরে অনেক কারণেই আটকে আছে। আপনার সবেদন নীলমণি হচ্ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, তারপর বিকিসপির ওই প্রান্তে 3টা খেলা, যেখানে সাধারণ দর্শকও গিয়ে খেলা দেখতে পায় না। সেখানে আপনার এই যে স্বপ্ন, এটা আসলে কতটুকু স্বপ্ন? আমি বলি অবশ্যই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার যথেষ্ট সুযোগ আছে। এখানে আপনি একজনের কথা না বললেই নয়, সেটা আমাদের মরহুম আরাফাত রহমান কোকো। আপনি জানেন ওনাকে আধুনিক ক্রিকেটের রূপকার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, এবং তার একটি মূল উদ্দেশ্য ছিল ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া। সেটার আলোকেই কিন্তু আমরা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি করেছিলাম, ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস তৈরি করেছিলাম, এবং বাংলাদেশের ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো ভালো মোস্ট ট্যালেন্টেড খেলোয়াড়দের তুলে আনার জন্য যে প্রক্রিয়া উনি শুরু করেছিলেন, সেটা কিন্তু এখন আর ওগুলি ওইভাবে কাজ করছে না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন আন্তর্জাতিক স্টেডিয়ামগুলি অলরেডি আইসিসি থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটি স্টেডিয়ামে যদি 5 বছর খেলা না হয়, আন্তর্জাতিক খেলা, সেক্ষেত্রে অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় ভেন্যুগুলি। সেই ভেন্যুগুলিকে আবার সচল করা, সেখানে আন্তর্জাতিক মানের খেলা দেওয়া, বগুড়া বলবো, খুলনা বলবো, বিভিন্ন জায়গায় আমার মনে হয় আমাদের আরো সুন্দরভাবে ভালো মানুষ দরকার, ভালো মনের মানুষ দরকার, যারা দেশকে ভালোবাসে, দেশের ক্রিকেটকে ভালোবাসে এবং ক্রিকেট নিয়ে চিন্তা করে, এবং খেলাধুলার মাধ্যমে একটি জাতিকে সঠিকভাবে তৈরি করা যায় সেই লক্ষ্যে কাজ করে। এবং দেশের যুবক সমাজ যারা বিপদগামী করা হয়েছিল গত 17 বছর, যারা মাদকের দিকে ঝুঁকে গিয়েছিল, নেতৃত্বহীন করার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে আবার সৎ পথে আনা, সঠিক পথে আনা,
ভালোভাবে গড়ে তোলা এবং দেশের খেলাধুলার মাধ্যমে, পড়ালেখার বাইরে খেলাধুলার মাধ্যমে তাদেরকে মানে আবার মানে গড়ে তোলা, এটাই আমাদের আমরা এখন বুঝতে স্বপ্ন। পারছি, কিন্তু দেখা যাক সময়ের কাজ সময় হয় কিনা। ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আবার আগামী সপ্তাহে নিয়ে আসতে পারবো বেশ কিছু নতুন ঘটনার পরিক্রমা জানানোর জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ।